ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের সামরিক অভিযানের আহ্বান জানিয়েছেন। এই জাতি মরে নাই, দুর্বল হয় নাই, সবল আছে। আমাদের সবার মনে সেটা জাগিয়ে দেওয়া, এটা আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার কোনো অবকাশ কারো শক্তির নাই। তাহলে কিন্তু অখণ্ডতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক হাত পরিমাণ, এক চুল পরিমাণ আমরা ছাড় দিব না। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসের। বাংলাদেশের সাধারণ জনগণ যেন স্বাধীনতার স্বাদ পাচ্ছে, স্বাধীনভাবে কথা বলার মতো শক্তি ফিরে পেয়েছে। বাংলাদেশের মানুষ এখন আর কারো গোলাম নয়, বাংলাদেশের মানুষ পরাধীন নয়। এ সব কিছু এখন প্রকাশ্যে দিনের আলোর মতো পরিষ্কার হয়েছে। দীর্ঘ যুগের পর যুগ বাঙালি জাতিকে হিন্দুত্ববাদী ভারতের দালাল হাসিনা গোলাম বানিয়ে রেখেছে। তার অবসান ঘটেছে। বাঙালি জাতি দুর্বল নয়, তারা তা বারবার প্রমাণ করেছে, প্রয়োজনে আবারও করবে। ৭১-এ পাকিস্তানের হাত থেকে স্বাধীন করেছে বাঙালি জাতি। ২০২৪ সালে ভারতের অঙ্গ সংগঠন হাসিনার হাত থেকে স্বাধীন করেছে বাংলাদেশকে। এখন আবার নতুন করে হিন্দুত্ববাদী ভারতের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করবে বাঙালি জাতি। এর জন্য ২ কোটি যুবক সম্পূর্ণভাবে প্রস্তুত। বর্তমান সরকারও প্রমাণ করতে শুরু করেছে তারা ভীতু এবং দুর্বল নয়। ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে অস্ত্র আমদানি শুরু হয়েছে বাংলাদেশে। সামরিকভাবে বাংলাদেশকে ভারতের উপরে নির্ভরশীল করে রেখেছিল হাসিনা। এবার তার রেকর্ড ভেঙেছে বর্তমান সরকার। আসতেছে একের পর এক সামরিক অস্ত্র। হিংস্র রূপে দাঁড়িয়ে যাবে বাংলাদেশ। সীমান্তের চতুর্পাশে হায়নারা দাঁড়িয়ে আছে, তাদেরকে ধ্বংস করতে হবে। সম্পূর্ণরূপে প্রস্তুত থাকতে হবে বীর বাঙালি জাতিকে। কি কি অস্ত্র আসতেছে বাংলাদেশে, কোন কোন দেশ থেকে অস্ত্র আসতেছে বাংলাদেশে, কেনই বা এখন এত অস্ত্রের প্রয়োজন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের আগের চ্যানেলটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমরা এই নতুন চ্যানেলটি নিয়ে কাজ করছি, তাই আপনাদের সাবস্ক্রাইব এবং সহযোগিতা কামনা করছি। মনে হয় বাংলাদেশ ভারতের জন্য খেলার পুতুল, যা মন চায় তাই করবে। কারণ দীর্ঘ যুগের পর যুগ এমনটাই করেছে তারা। কারণ বাংলাদেশের ক্ষমতায় ছিল ভারতের হিন্দুত্ববাদী সরকারের একটি অঙ্গ সংগঠন। কিন্তু তারা বুঝতে ভুল করেছে, বাঙালি জাতি এতটা দুর্বল নয়। তাদের সংগঠনের দোসরদের বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। এতে যেন আরো ক্ষিপ্ত হয়ে গেল মূর্তি পূজারীরা। তারা আবারও ভুল করছে, ভারতের হাই কমিশনারে হামলা চালিয়েছে, বাংলাদেশ সম্পর্কে একের পর এক মিথ্যা প্রচার করে যাচ্ছে। এমনকি বাংলাদেশে নাকি তারা সামরিক অভিযান পরিচালনা করবে। কিন্তু তারা বুঝতে পারছে না বাঙালি জাতি কি জিনিস। ১৯৭১ এবং ২০২৪ সালে বাঙালিরা যুদ্ধ করেছে খালি হাতে ভয়ঙ্কর অস্ত্রের বিরুদ্ধে। এরপরও তারা জয় ছিনিয়ে এনেছে। ভাবা যায় যদি এই বাঙালি জাতি হাতে অস্ত্র পেয়ে যায় তাহলে কি হবে হিন্দুত্ববাদীদের কপালে। কারণ বাঙালিরা খুব ভালো করে জানে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় দুশ্মন এবং বড় শত্রু হচ্ছে হিন্দুত্ববাদী ভারত। বাংলাদেশের প্রায় ২ কোটি যুবক রয়েছে যারা সব সময় ভারতের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত, আর তাদেরকে চরম শিক্ষা দেওয়ার জন্য বাঙালি যুবকরাই যথেষ্ট। এরও কারণ রয়েছে, এই হিন্দুত্ববাদী জাতিরা জানে না কি খেতে হয় আর কি ফেলে দিতে হয়। এরা এতটাই মূর্খ জাতি। শুধু তাই নয়, দীর্ঘ যুগের পর যুগ বাংলাদেশ সেনাবাহিনীকে যেভাবে লাঞ্ছিত, বঞ্চিত এবং অবহেলিত করে রাখা হয়েছিল, এবার সেই সামরিক বাহিনীকে শক্তিশালী করে তুলছে বাংলাদেশের বর্তমান সরকার। দীর্ঘ যুগের পর যুগ বাংলাদেশ সেনাবাহিনীকে উন্নত করা তো দূরের কথা, উল্টো ধ্বংস করে দিয়েছে হিন্দুত্ববাদী ভারতের অঙ্গ সংগঠন হাসিনা। ২০০৯ সালে পূর্ব পরিকল্পিতভাবে পিলখানার হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়, যার মাধ্যমে বাংলাদেশ হারিয়ে ফেলে তাদের ৫৬ জন বীর যোদ্ধাকে। শুধু তাই নয়, বাংলাদেশের সামরিক বাজেট এশিয়াতে সবচেয়ে নগণ্য এবং খারাপ ছিল। বাংলাদেশের জিডিপি প্রায় ৩০০ বিলিয়নের উপরে মার্কিন ডলার, কিন্তু বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য বাজেট করা হতো মাত্র ১ থেকে ১.৫%, যেখানে পাকিস্তানের মতো ১০ থেকে ১২% ব্যবহার করে সামরিক খাতে। শুধু তাই নয়, বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কোনো অস্ত্র আমদানি করা হতো না। এমনকি এখন পর্যন্ত বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে ৩০০ কিলোমিটারের উপরে কোনো মিসাইল নেই, যেটা চিন্তাও করা যায় না। আর এই সব কিছু করা হয়েছে ভারতের ইচ্ছে অনুযায়ী। শুধু তাই নয়, প্রয়োজন অনুযায়ী কোনো দেশ থেকে কোনো অস্ত্র আমদানি করা হতো না ভারতের বিরোধিতার কারণে। এর কারণ হলো, কখনো যদি ভারতের অঙ্গ সংগঠন হাসিনা ক্ষমতা হারায়, বাংলাদেশ যেন মাথা উঁচু করে দাঁড়ানোর মতো শক্তি না পায়। ভারত এবং হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীকে যেভাবে ঘুম পাড়িয়ে রেখেছে, এবার সেই ঘুমন্ত সেনাবাহিনীকে হিংস্রভাবে তৈরি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। জাপান থেকে প্রতিরক্ষা সমঅস্ত্র বা অস্ত্র কিনতে চুক্তি হয়েছে বাংলাদেশের। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করেছে। জাপান ও বাংলাদেশ সরকারের মধ্যে প্রতিরক্ষা সমঅস্ত্র প্রযুক্তি হস্তান্তর বিষয়ে চুক্তি স্বাক্ষরের প্রস্তাব পাঠিয়েছে জাপান। প্রতিরক্ষা মন্ত্রণালয় জাপানের পাঠানো প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে চুক্তিটির উপরে মতামত দেওয়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
এ বিষয়ে ইতিমধ্যে বাংলাদেশের সেনা, নৌ এবং বিমান বাহিনী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় একমত পোষণ করেছে। বাংলাদেশের মতামতের পরিপ্রেক্ষিতে চুক্তির খসড়া সংশোধন করে পাঠিয়েছে জাপান। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যা দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান। যদিও জাপানের সাথে এই প্রতিরক্ষা চুক্তি আরো কয়েক বছর আগে হয়েছে, কিন্তু তা কখনো আলোর মুখ দেখেনি। আর দেখবি বা কি করে? বাংলাদেশের ক্ষমতায় তো ছিল ভারত এবং ভারতের অঙ্গ সংগঠন হাসিনা। থেকে ছিনিয়ে নেওয়ার কোনো অবকাশ কারো শক্তির নাই। যে যত ষড়যন্ত্র করুক, যত অপপ্রচার করুক, যত কিছুই করুক, আমাদের থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না। শুধু এখানেই শেষ নয়, ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে চীন এবং পাকিস্তানের সাথে বেশ কয়েকটি সামরিক চুক্তি হয়েছে। কারণ হলো বাংলাদেশের চতুর্পাশে নেকড়ে এবং হায়নারা ঘেউ ঘেউ করছে, আর এখন তাদেরকে থামাতে হবে। চীন এবং পাকিস্তানের সাথে যে সামরিক চুক্তিগুলো হয়েছে সেগুলোর ভিতরে ট্যাঙ্ক, আর্টিলারি সহ শর্ট রেঞ্জের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চুক্তিও রয়েছে। ধারণা করা হয় ক্ষেপণাস্ত্রগুলো 400 থেকে 500 কিলোমিটারের দূরে সফলভাবে আঘাত আনতে সক্ষম হবে। এর ভিতরে শোনা যাচ্ছে পাকিস্তানের শাহিন ক্ষেপণাস্ত্র নাকি বাংলাদেশে আমদানি করা হবে। তবে এই খবর কতটুকু সত্য তা এখনো যাচাই করা হয়নি। তবে ভেরিফাই করা হয়েছে বাংলাদেশের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমদানি করা হচ্ছে, যার মাধ্যমে বাংলাদেশের চতুর্পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা শিয়াল এবং নেকড়েদের সীমান্তের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। সীমান্তের ভিতরে ঢুকলেই মারতে হবে। ধারণা করা হয় 2025 সালের মধ্যে বর্তমান চুক্তি করা সমস্ত অস্ত্রের চালানগুলো বাংলাদেশের হাতে এসে পড়বে। আর এসবের কারণে ভেজায় চটেছে হিন্দুত্ববাদী সরকার। এবার আসা যাক, বাংলাদেশের সামরিক শক্তি বাড়াবে, সামরিক অস্ত্র আমদানি করবে, সামরিক অস্ত্র তৈরি করবে, এতে মালুদের সমস্যা কি? হ্যাঁ, এখানে মূর্তি পূজারীদের সমস্যা আছে। তারা সবসময় বাংলাদেশকে হুমকি মনে করে। তারা কখনো চায় না সামরিক শক্তির দিক দিয়ে বাংলাদেশ শক্তিশালী হোক। তারা কখনো চায় না অর্থনৈতিকভাবে বাংলাদেশ উন্নত হোক। আগেই বলেছি, তারা এমন এক জাতি, কোনটা খেতে হয় আর কোনটা ফেলে দিতে হয় সেটাও জানে না। তাদের এই আচরণের কারণে তাদের চতুর্পাশে একমাত্র ভুটান ছাড়া আর কোনো বন্ধু দেশ নেই। কারণ তারা সবাইকে তাদের শত্রু মনে করে। শুধু তাই নয়, তাদের নিজেদের দেশের মধ্যে অসংখ্য পরিমাণ রাজ্য রয়েছে যারা কিনা সবসময় তাদের থেকে আলাদা হতে চায়। পৃথিবী জুড়ে ভারত একটি অনেক বড় রাজ্য, যেখানে অনেক মানুষের বসবাস, সেখানে বিভিন্ন রকমের মানুষ বসবাস করে। তাই তাদের হাতে শক্তি থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু যে পরিমাণ শক্তি থাকার কথা তার বিন্দু মাত্রাও তাদের কাছে নেই, শুধুমাত্র তাদের নিকৃষ্ট আচরণের কারণে। তবে বর্তমানে হাসিনা ইস্যুতে বাংলাদেশ এবং ভারতের সাথে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে খুব ভালো কিছু আশা করা যায় না। কারণ এমনটা বোঝা যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাতেই। তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছে বাংলাদেশ দুর্বল নয়, বাংলাদেশ কখনো নিজেদের স্বার্থে কারো কাছে মাথা নত করবে না। বাংলাদেশ সবসময় প্রস্তুত রয়েছে শত্রুদের মোকাবেলা করার জন্য। বাংলাদেশের ছাত্রদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে বাংলাদেশের প্রায় 2 কোটি যুবক সবসময় প্রস্তুত রয়েছে মোকাবেলা করার জন্য। তাই বলা যায় না হাসিনা এবং ভারতের হিন্দুত্ববাদী সরকার বাংলাদেশকে নিয়ে কখন কোন খেলায় মেতে ওঠে। তাই আমাদের সবসময় সর্বত্রই প্রস্তুত থাকতে হবে। কারণ ইতিমধ্যে ভারতের হিন্দুত্ববাদী রাজনীতিবিদরা ঘোষণা দিয়েছে বাংলাদেশের চট্টগ্রাম এবং রংপুর বিভাগ নাকি তারা দখল করে নেবে। এটা কতখানি সত্য? তারা কি পারবে বাংলাদেশ অ্যাটাক করতে? এর ফলাফল কি হতে পারে? এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।